হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের 4 নম্বর স্কুল অর্থাৎ বারওয়ান টাউন স্কুলের আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম। এখন আমরা এটা রিমেনিং পোর্শন অর্থাৎ লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। দেখো, লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন, আম গাছে মুকুল আসে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ মাসে অর্থাৎ শীতকালে। 1980 থেকে 88 এই সালের মধ্যে ভারতে কয়টি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে? 18টি। পর্ণমোচী এবং ম্যানগ্রোভ অরণ্যে কোন প্রাণী বাস করে? বাঘ। পরের পাতায় চলে যাও। দেখো, ফাইলেরিয়া রোগ ছড়ায় কোন মশা? কিউলেক্স মশা। প্রদত্ত কোন রোগটি মাছি ছড়ায়? ডায়রিয়া। মশার লার্ভা খায় এমন মাছ হচ্ছে তেচোখা। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করো। ডেঙ্গি রোগ ছড়ায় এডিস মশকি পরজীবী ফিতাকৃমি অবস্থান করে শুয়োর অর্থাৎ শুকরের দেহে। চাউমিন ও চিলি চিকেনের সুন্দর স্বাদ আনতে আজিনোমোটো নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। পোলিও রোগ ছড়ায় ভাইরাস প্রকৃতির জীবাণু। 5 নম্বর প্রশ্ন, হিমালয়ের কস্তুরী মৃগ হলো একটি প্রাণী যার থেকে মৃগনাভি পাওয়া যায়। রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে এক্স রশ্মি ব্যবহার করা হয়। এরপরে দেখো, 3 দাগের প্রথম প্রশ্ন, জলবায়ু কাকে বলে? কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নির্দিষ্ট সময়কাল ধরে আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে, এতটাই লিখবে। এরপরে প্রবাল দ্বীপ ও প্রবাল প্রাচীর কি? 393 পাতায় আনসার দেওয়া হয়েছে। প্রবাল দ্বীপ প্রথমে লিখবে তোমরা যে প্রবাল হলো নিডারিয়া পরভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, মৃত এবং অন্যান্য জৈব বস্তুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের অংশ হিসাবে কোরাল কলোনি গঠিত হওয়ার ফলে মাঝখানে জলরাশি ঘিরে যখন পাহাড় সদৃশ মানে পাহাড়ের মতো গোলাকার দ্বীপ গঠিত হয় তখন তাকে প্রবাল দ্বীপ বলে। আর প্রবাল প্রাচীরের সংজ্ঞায় লিখবে যে প্রবাল বা কোরাল নামক সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণীরা কলোনি গঠন করে বসবাস করে। এই কলোনিতে গড়ে ওঠা চুনা পাথরের পাহাড় বিশেষকে প্রবাল প্রাচীর বলে। গ্লোবাল ওয়ার্মিং কি? পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি অর্থাৎ ইনফ্রারেড রশ্মি বেশি পরিমাণে পৃথিবীতে আবদ্ধ হচ্ছে। এ কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। হিমবাহ কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত এবং কত শতাংশ সূর্যরশ্মি শোষণ করে? হিমবাহ প্রায় 80% সূর্যরশ্মি প্রতিফলিত করে আর প্রায় 20% শোষণ করে। ভারতের 2টি হটস্পটের নাম লিখো। ভারতে মোট 4টি হটস্পট রয়েছে। এখানকার মধ্যে যে কোনো দুটো নাম লিখবে। ধরো তুমি লিখলে পূর্ব হিমালয় আর একটা হয়তো লিখলে সুন্দাল্যান্ড। জীব বৈচিত্র্যের 2টি গুরুত্ব লেখো। টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে 238 পাতায়। দেখো, জীব বৈচিত্র্যের অনেক গুরুত্ব। তোমরা চাইলে এখান থেকে শুরু করে এটা একটা পয়েন্ট লিখতে পারো, খাদ্যের উৎস লিখে এটা লিখলে, আর 2 নম্বর পয়েন্টে জলবায়ু স্থিতাবস্থা লিখে এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর রায়মার্টিনও দেখো দেওয়া হয়েছে। রায়মার্টিনের পেজ নাম্বার 377। এখান থেকে যে কোনো দুটো, হয়তো তুমি এখান থেকে এটা একটা লিখলে আর জলবায়ু স্থিতাবস্থাও লিখতে পারো বা মৃত্তিকা সংরক্ষণের একটা পয়েন্ট লিখতে পারো। 2টো পয়েন্ট বলেছে, এখানে অনেক পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো 2টো পয়েন্ট তোমরা লিখবে। এরপরে 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কতটা বেড়েছে? 1993 সাল থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে বেড়েছে 3 মিলিমিটার মানে 0.1 ইঞ্চি। 4 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। দেখো, প্রথম প্রশ্ন, অ্যানোফিলিস ও কিউলেক্স মশার 3টি পার্থক্য লেখো। এটা রায়মার্টিন থেকেও করতে পারবে। যারা রায়মার্টিন থেকে করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমাদের জন্য টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, সেখানে তোমরা জানাতে পারো। দেখো, অ্যানোফিলিস এবং কিউলেক্স মশার 3টি পার্থক্য। প্রথম পার্থক্য লিখবে, অ্যানোফিলিস মশার ডানায় কালো ছোপ থাকে আর কিউলেক্স মশার ডানায় কোনো ছোপ থাকে না। 2 নম্বর, বিশ্রামের সময় সমতলের সঙ্গে সূক্ষ্ম কোণ করে বসে আর বিশ্রামের সময় সমতলের সঙ্গে সমান্তরালভাবে বসে। অ্যানোফিলিস মশা ওড়বার সময় ডানায় শব্দ হয় আর কিউলেক্স মশা ওড়বার সময় ডানায় শব্দ হয় না। প্লেগ রোগ কিভাবে সংক্রমিত হয় লেখো। তোমরা এখান থেকে লিখবে। দেখো, টেক্সট বুক থেকে লিখতে চাইলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। কেমন? এতটা পর্যন্ত লিখবে, বা এখান থেকে শুরু করে এতটাও লেখা যায়, এতটাও লেখা যায়।
কেমন 289। বা রায়মার্টিন থেকেও লিখতে পারো যে প্লেগ রোগের সংক্রমণ পদ্ধতি, যে প্লেগের বাহক হলো মেঠো কালো ইঁদুরের চামড়ায় বসবাসকারী র্যাট ফ্লি নামক উকুন। এই উকুনের পাকস্থলীতে প্লেগ রোগের জীবাণু থাকে। জীবাণুগুলি অতি দ্রুত সংখ্যায় বৃদ্ধি পেয়ে পাকস্থলীর রাস্তা বন্ধ করে দেয়। উকুনগুলি তখন খিদের জ্বালায় সামনে যে জীব পায় তাকে কামড়ায় এবং ওই স্থানে বমি করে দেয়। ওই ক্ষতস্থান থেকে প্লেগের সংক্রমণ ইঁদুর থেকে ইঁদুরের দেহে বা ইঁদুর থেকে মানুষের দেহে চলতে থাকে। এরকম ভাবে প্লেগের সংক্রমণ ঘটে। মৃত্তিকা সংরক্ষণে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। এটা টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে, টেক্সট বুকে 238 পেজে পেয়ে যাবে। মৃত্তিকা সংরক্ষণে গুরুত্ব এটাই তোমরা লিখবে। দেখো, ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। 2 নম্বর, মূলযুক্ত উদ্ভিদ মাটির জলধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 3 নম্বর, ছত্রাক ও ব্যাকটেরিয়া মাটিতে উপস্থিত উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বিভিন্ন উপাদানের পরিমাণ বজায় রাখতে সহায়তা করে। আর রায়মার্টিন থেকে লিখতে চাইলে 385 পাতায় দেখো এখানে দেওয়া হয়েছে, 4টে পয়েন্ট দেওয়া হয়েছে। এই 4টে পয়েন্টও তোমরা লিখতে পারো। এরপরে পরিবেশের নতুন জীবের আগমনে কি কি সমস্যা হয়ে থাকে লেখো। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যেমন 20 শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর এবং ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত। আবার কুকুর, শুয়োরেরা খেত কচ্ছপের ডিম। ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। 2 নম্বর পয়েন্ট করতে পারো যে গ্রাম বাংলা জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খলসে ইত্যাদির মতো স্থানীয় মাছেদের। এরপর দেখো, খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে লিখবে। খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে কোনো বাস্তুতন্ত্রে বিভিন্ন ট্রপিক স্তরে বা পুষ্টি স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে যে সরল শৃঙ্খলাকার গঠন তৈরি হয় তাকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেন বলে। যেমন ঘাস তাকে খাচ্ছে ফড়িং, তাকে খাচ্ছে ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, তাকে খাচ্ছে বাজ পাখি। খাদ্য জালের সংজ্ঞায় তোমরা লিখবে যে কোন বাস্তুতন্ত্রে খাদ্য খাদক সম্পর্কের ভিত্তিতে বিভিন্ন ট্রপিক স্তরে বর্তমান জীবগোষ্ঠীর মধ্যে একাধিক খাদ্য শৃঙ্খল গঠিত হয়ে যে জালকাকার গঠন তৈরি করে তাকে খাদ্য জাল বলে। যেমন একটি ঘাস জমিতে গঠিত খাদ্য জাল লিখবে এখানে যে ঘাস বা সবুজ উদ্ভিদকে খাচ্ছে ছাগল, তাকে খাচ্ছে বাঘ। বা ঘাসকে খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। বা দেখো এখানে আরো খাদ্য শৃঙ্খল পেয়ে যাচ্ছ, ঘাসকে খাচ্ছে বা ঘাসকে খাচ্ছে দেখো প্রজাপতি, তাকে খাচ্ছে টিকটিকি, তাকে খাচ্ছে বাজ বা ঈগল। বা দেখো ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তাকে খাচ্ছে ব্যাঙ, তাকে খাচ্ছে সাপ, তাকে খাচ্ছে বাজ বা ঈগল। এরকম অনেক খাদ্য শৃঙ্খল একসঙ্গে নেটের আকারে বা জালের আকারে ছড়িয়ে থাকে। এই যে জাল, সেটাকে বলা হয় খাদ্য জাল। এটার পেজ নাম্বার 395। আর্সেনিক ও ফ্লোরাইড দূষণের লক্ষণ লেখো। লিখবে আর্সেনিক দূষণের ফলে আর্সেনিকোসিস নামক ব্যাধি হয়। এই রোগের লক্ষণগুলি হলো, প্রথমে লিখবে যে চামড়ার রং কালো হয়ে যায়, যা মেলানোসিস নামে পরিচিত। 2 নম্বর, বুকে ও পিঠে কালো ছোপ হয়। 3 নম্বর, দীর্ঘদিন আর্সেনিক দূষিত জল ব্যবহারে পায়ের পাতায় কালো রঙের ঘা দেখা যায়। পায়ের এই রোগ ব্ল্যাক ফুট ডিজিজ নামে পরিচিত। আর এটা লিখতে পারো যে ফুসফুস, যকৃৎ এবং ত্বকের নানা অংশে ক্যান্সার রোগ হতে পারে। ফ্লোরাইড দূষণের লক্ষণগুলি লিখবে। জলে ফ্লোরাইড দূষণের ফলে পেশি খিঁচুনি, অ্যালার্জি, বৃক্কের ও ফুসফুসের রোগ দেখা যায়। দাঁত ও মাড়ি ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত ফ্লোরাইডযুক্ত জল পান করলে মস্তিষ্কের কোষগুলি নষ্ট হয়ে যায়। জলে ফ্লোরাইড দূষণের প্রভাবে নক নি সিন্ড্রোম রোগ দেখা যায়। এই রোগে হাঁটুর নিচ থেকে পা বাইরের দিকে বেঁকে যায়। এটা পেজ নাম্বার দেখো 430। এরপরে গাছ কিভাবে জলচক্র নিয়ন্ত্রণ করে 252 পাতায় দেওয়া হয়েছে গাছ ও জলচক্র। এখানে দেখো একটু নিজের ভাষায় চেঞ্জ করে লিখতে হবে। আর যদি রায়মার্টিন থেকে লিখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা লিখবে যে পৃথিবীর ঘন অরণ্যগুলি যেমন আমাজন, মালয়েশিয়া, কেরলের সাইলেন্ট ভ্যালি এবং আফ্রিকার বৃষ্টি অরণ্য বা রেন ফরেস্ট প্রভৃতি স্থানে গাছগুলি একটি ঘন আবরণ বা ছাউনির মতো, ক্যানোপি লেয়ার বলা হয়,
তাহলে ক্যানোপি লেয়ার সৃষ্টি করে। এর ফলে এখানকার গাছগুলি বাষ্পমোচনের ফলে উদ্ভূত জলীয় বাষ্প ছাউনি ভেদ করে বাইরে যেতে পারে না এবং ক্রমশ ঘনীভূত হয়ে প্রায় সারা বছর বৃষ্টি হয়। এই বৃষ্টির জল মাটিতে পড়ে চুইয়ে চুইয়ে মিশে জলের সোতা তৈরি করে, যা পরবর্তীকালে একসঙ্গে মিলে নদীর সৃষ্টি করে। এছাড়া এই বৃষ্টির জল ভূগর্ভস্থ জলের পরিমাণ বৃদ্ধি করে। সময়কালে কুয়ো খুঁড়ে বা টিউবওয়েল বসিয়ে এই ভূগর্ভস্থ জলকে আমরা ব্যবহার করতে পারি। পাহাড়ি অঞ্চলের বা উচ্চভূমিতে এই বৃষ্টির জল পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে ও বিভিন্ন নদীর সৃষ্টি করে, যেমন লুনি নদী, দামোদর নদ ইত্যাদি। এইভাবে উদ্ভিদ তার দেহের অতিরিক্ত জল বাষ্পমোচনের দ্বারা শরীর থেকে বের করে পরিবেশে জলীয় বাষ্পের মাত্রা বাড়ায় ও বৃষ্টিপাত ঘটিয়ে জলচক্র বজায় রাখতে সাহায্য করে। এটা পেজ নাম্বার 383। এরপর দেখো লাস্ট কোশ্চেন, মশার মুখ উপাঙ্গের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। এটা পেজ নাম্বার 290। এখানে এই চিত্রটা অঙ্কন করবে এবং প্রত্যেকটা অংশের নাম যদি পারো তাহলে খুব ভালো হয়। যেমন এটা দেখো ম্যাক্সিলারি পাল্প অ্যান্টেনা, ল্যাব্রাম কোনটা, ম্যান্ডিবল কোনটা, কেমন হাইপোফ্যারিংস কোনটা, এরকম ভাবে তোমরা দেখিয়ে দেবে। তাহলে আজকে দেখো আমরা প্রশ্নবিচিত্রা থেকে 4 নম্বর স্কুলের লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।